বেশ সুন্দর, একবার স্বাগত জানাচ্ছি আমি। জনাব আব্দুল ওয়াদুদ ভাই, আপনার কাছে আসি। রাজনৈতিক ঐক্য আসলে কতটা দেখছেন? আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে দোষারোপের রাজনীতি, পাল্টাপাল্টি বক্তব্য। রাজনৈতিক ঐক্য হতে হবে। রাজনৈতিক ঐক্য ছাড়া ফ্যাসিস্টকে বিদায় করা যাবে না। এটা কালকে প্রমাণ হয়েছে যে তারা একটা জানান দিয়েছে, সেটা গোয়েন্দাদের কারণে হোক, প্রশাসনের কারণে হোক, এনসিপির কারণে হোক, তারা কিন্তু এটা জানান দিয়েছে যে আমরা কিন্তু আছি, ছাড়বো না। এতে করে এই ফ্যাসিস্টকে যদি দমাতে হয় তাহলে এখন রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। এখন আমাদের ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার লোভে আমরা ইতিমধ্যে গত 2-3 মাস যা করলাম, জামাত, বিএনপি, এনসিপি মিলে, কারো দোষ বেশি কারো দোষ কম, এই জায়গার থেকে আমাদেরকে ব্যাক করতে হবে। কে ক্ষমতা আসলো এটাকে মাথায় নেওয়ার দরকার নেই। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, কিন্তু আগে ফ্যাসিস্টকে ঠেকাও। সেই জন্য ঐক্য দরকার। আর সে ঐক্য দরকারের জন্য এখন উচিত প্রধান অ্যাডভাইজারের উচিত, শুরুতে এটা ওনার উচিত ছিল। আমি আরও 2-1টা টক শোতে বলেছি, প্রধান অ্যাডভাইজারকে আমি অত্যন্ত ভালোবাসি, পছন্দ করি। তিনি আমার শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। অতএব ওনার ভুলটা হয়েছে যে শুরুতেই, এখন সেই ভুলটা এখন ওনার শুধরানোর সুযোগ আছে। সকল রাজনৈতিক দলকে ডেকে এনে বলা দরকার যে আসুন আপনারা, আমার কোনো দল নাই, সব আপনারা যারা আছেন সবাই আমার দল, দেশবাসী আমার দল। আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা সুষ্ঠুভাবে শেষ করার জন্য আপনারা সবাই আমার দল হয়ে কাজ করতে হবে, আমাকে সাপোর্ট দিয়ে কাজ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে অনার করতে হবে, সম্মান দিতে হবে, যে সম্মানটুকু রাজনৈতিক দলকে উনি দেন নেই। যদিও বা তারেক রহমানের সাথে লন্ডন গিয়ে সেটা উনি রিকভার করার চেষ্টা করেছেন। আমরা ওনাকে এই সরকার বা এই উপদেষ্টা পরিষদ আমাদেরকে, বিএনপিকে মূল্যায়ন করুক বা না করুক, ওন করুক বা ডিজন করুক, আমরা কিন্তু এই সরকারকে ওন করি। আমরা চাই এই সরকারের অধীনে নির্বাচনটা হোক। অতএব এই অবস্থা, আপনি যে প্রশ্নটা করলেন, সেই অবস্থা থেকে যদি ফিরে আসতে হয়, অনৈক্যর জায়গা থেকে যদি ফিরে আসতে হয়, প্রথম উদ্যোগ নিতে হবে প্রধান অ্যাডভাইজার সবাইকে ডেকে বলবে আপনারা কেউ আমার না, সবাই আমার। আমাকে দিয়ে যেটা চেয়েছেন, জাতির যে মঙ্গল, সেটা করতে হলে আপনারা সক্রিয়ভাবে আমাকে পরামর্শ দেন, সহযোগিতা করুন। তাহলে আমি মনে করি আমাদের মধ্যে ঐক্যটা সহজ হবে। আর দ্বিতীয়ত হলো আমাদের ক্ষমতার মোহ, এটাকে থেকে সরে যেতে হবে। ক্ষমতা যার যখন ভাগ্যে আছে, জনগণ যাকে যখন চায় তখন আসবে। আমরা কি 15 বছর 16 বছর অপেক্ষা করিনি? আওয়ামী লীগ কি 21 বছর অপেক্ষা করে নেই? আসছে। এখন এনসিপিকে এসে মাত্রই ক্ষমতায় যেতে হবে এমন ধারণা, ভ্রান্ত ধারণার থেকে সরে আসতে হবে। এই সাবকন্টিনেন্টে জামাত ইসলাম কোনো দেশেই সরকার গঠন করতে পারে নাই। জামাত ইসলামের জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্মের আগে। 1949 সালে আওয়ামী লীগের জন্ম ভাসানীর হাত দিয়ে, যে দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। সেই আওয়ামী লীগের আগের জন্ম জামাত ইসলামের। আমরা যখন বৃহত্তর ভারতে ছিলাম, ভারতের কোনো একটা অঙ্গরাজ্যও জামাত সরকার গঠন করতে পারে নাই। পাকিস্তানকে আমরা মৌলবাদী বলি, অনেকেই ধরা যায় আধা মৌলবাদী। সেই মৌলবাদী দেশেও জামাত ইসলাম সরকার গঠন করতে পারে নাই, বাংলাদেশে পারেই নাই। বিএনপিকে ছাড়া ইলেকশন করতে পারছে 3টা আসন, বিএনপির মার্কা নিয়ে ইলেকশন করতে পারছে 16টা আসন। আবার আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে পাইছে বোধহয় ওই যে তিনটা না কয়টা বললাম, ওইটা পেয়েছে। তাহলে তারা একবার আওয়ামী লীগের ঘাড়ে, একবার বিএনপির ঘাড়ে, একবার এনসিপির ঘাড়ে, এইসব থেকে খেলা থেকে জামাতকে সরে আসতে হবে। ধন্যবাদ। আমি একটু আবার যেতে চাই জনাব ফরিদুল হক, আপনার কাছে রাজনীতিতে ঐক্য দেখেন না দ্বন্দ্ব দেখছেন? না, মানে রাজনীতিতে বর্তমানে 5ই আগস্টের পরে কিংবা 5ই আগস্টের আগে থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটা চিরন্তন দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব ধরেন এই দ্বন্দ্ব মেটানোর কোনো ব্যাপার, মানে সুযোগ আর নেই বাংলাদেশে। 5ই আগস্টের আগের কথা আগে আমি বলছি 2011-র পর থেকে। আচ্ছা। পঞ্চদশ সংশোধনী যখন করা হয়, এর মধ্যে দিয়ে বাংলাদেশ যখন অফিসিয়ালি ফ্যাসিবাদে প্রবেশ করে, একটা অফিসিয়ালি ফ্যাসিস্ট রেজিম যখন আমাদের কাঁধে চড়ে বসে, ফ্যাসিস্টের সাথে কখনোই আপনার ধরেন ঐক্য হয় না। ফ্যাসিস্টের সাথে একটা চিরন্তন দ্বন্দ্ব থাকে।
তো এই ফ্যাসিস্টের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখনও চলমান। কেন আমি এটা বলতে হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের আরও অনেকগুলো শক্তি আছে। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি, তো আওয়ামী লীগের ধরেন কালচারাল শক্তি আছে, আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক শক্তি আছে, আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তি এটা এখনও ধরেন প্রায় বিশাল এবং প্রায় অক্ষুণ্ণ আছে। এবং আওয়ামী লীগের ধরেন যে দিল্লির যে ধরেন মানে কি বলে যে দিল্লির যে শেল্টার, এটাও পুরোপুরি এখনও ধরেন মনে করেন যে বহাল আছে। প্রতিদিন দিল্লি থেকে ষড়যন্ত্র হচ্ছে কিভাবে বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে ফেলা যায়, পরিস্থিতিকে অস্থির করা যায়। এই জন্য বিভিন্ন রকম এবং মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট আছে এটার পেছনে, এটা আমরা বুঝতে পারি। তো ওই জায়গায় বাংলাদেশের মানুষের আর কোনো ঐক্য হবে না। কিন্তু এর বাইরে বৃহত্তর ফ্যাসিবাদের বাইরে আমাদের একটা বৃহত্তর ঐক্য গত এক দশকে ন্যাচারালি এটা গড়ে উঠেছে, এটা অর্গানিক্যালি হয়েছে। এটা আমরা যে সবাই খুব ইঞ্জিনিয়ারিং করে এই ঐক্য করছি ব্যাপারটা এরকম না, কিন্তু ঐক্যটা আমাদের মধ্যে ছিল। আবার এই ঐক্য এখন ধরেন ব্যাপারটা কী হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে ধরেন আমাদের বক্তব্য দিচ্ছি আমরা, বিএনপিও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, রাস্তায় হয়তো আমরা স্লোগান দিচ্ছি, আমরাও স্লোগান দিচ্ছি, ওনারাও স্লোগান দিচ্ছে। ওটা একটা রাজনৈতিক ব্যাপার, এটা রাজনীতির মাঠে এটা একটা প্রতিযোগিতা থাকবে, একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে। মানে স্বাভাবিকভাবে আমরা একটা রাজনৈতিক দল, ভাই বললেন যে আমাদের আরও অপেক্ষা করা দরকার ক্ষমতায় আসার জন্য, কিন্তু আমি তো চাইবো যে কালকে ক্ষমতায় আসতে চাই, রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে চাই, নির্বাচনে ভোট করেই ক্ষমতায় আসতে চাই, খুব স্বাভাবিকভাবে এটা আমি চাইবো। এটার জন্য যে ধরনের ইয়ে করা দরকার আমি সেটা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করা দরকার আমি তো সেই চেষ্টা করবই। সেটা করতে গিয়ে স্বাভাবিকভাবে বিএনপির সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু বিএনপির সাথে আমাদের প্রতিপক্ষ হবে না। আওয়ামী লীগ আমাদের সবার প্রতিপক্ষ, কারণ আওয়ামী লীগ সবাইকে নির্মূল করে শুধু একাই সে এখানে থাকতে চেয়েছে। এইটা একরকম। আর এর বাইরে আমাদের মধ্যে এক ধরনের ঐক্য কিন্তু আছে, অন্য না, দ্বন্দ্ব তো অবশ্যই আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু আবার ঐক্যও আছে। দ্বন্দ্বের মধ্যে ঐক্য আছে। দ্বন্দ্বের জায়গাটা কি? দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে যে এটা খুব সিম্পল, এটা অত জটিল কিছু না। দ্বন্দ্বের জায়গা আছে, আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা ফ্যাসিস্টকে রাজনৈতিকভাবে পরাজিত করেছি, কিন্তু আমাদেরকে এবার ফ্যাসিবাদকে পরাজিত করতে হবে। ফ্যাসিবাদ একটা সিস্টেমেটিক ব্যাপার। এই সিস্টেমেটিক যে ফ্যাসিবাদ এখানে গত 50-54 বছর ধরে যেটা ছিল, যেটাকে আমরা বলি যে একটা মুজিববাদী সংবিধান এখানে আছে, একটা মুজিববাদী রাষ্ট্র ব্যবস্থা। মানে ধরেন একটা রাষ্ট্র বানানো হলো মুক্তিযুদ্ধের পরে, এবং এই রাষ্ট্রের সংবিধান দিয়ে 6 মিনিট, মাত্র 6 মিনিটে সংসদে আলোচনা করে বাকশাল প্রতিষ্ঠা করে ফেলা যায়। মুজিববাদ মানে তো বাকশাল, আসলে 6 মিনিটে বাকশাল প্রতিষ্ঠা করে ফেলা যায়, কেউ বাধা দেওয়ার থাকে না। এইটা যে একটা সিস্টেমের মধ্যে থাকে, যে তার মানে হচ্ছে এই সিস্টেমটা তো একটা ভয়াবহ সিস্টেম। ওই সিস্টেম নিয়ে আমরা তো একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা করতে পারবো না। তাহলে ওইখানে আসলে আমাদের আলোচনা করতে হবে। এই দ্বন্দ্বটা আসলে এটা একটা স্বাস্থ্যকর দ্বন্দ্ব। সব দ্বন্দ্ব যে খারাপ ব্যাপারটা তা না, এটা একটা স্বাস্থ্যকর দ্বন্দ্ব, এটা একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব, এটা গণতান্ত্রিক বোঝাপড়া। আমাদের প্রতিদিন ধরেন ঐক্যমত কমিশনে আমরা যে কথা বলতেছি, ধরেন বিএনপি আছে, অন্য আরও ধরেন 20টা রাজনৈতিক 25টা রাজনৈতিক দল আছে, এখানে আমাদের তর্ক হচ্ছে। আবার ধরেন খাবার টেবিলে বসে আমরা খুব ভালোভাবে আলাপ আলোচনা করতেছি, হ্যাঁ, এবং ধরেন এরকম আলাপ হচ্ছে যে ধরেন বলতেছে যে কী বলে সংবিধানের 26, গত পরশুদিন আমি আলাপের মধ্যে ছিলাম যে সংবিধানের 26 অনুচ্ছেদ অনুযায়ী তো মৌলিক অধিকার বিরোধী আইন করা যায় না। তা আমরা বলতেছি আইন করা যায় না, কিন্তু এরপরে তো 74 সালের স্পেশাল অ্যাক্ট তো এখনও আছে, তো এই স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট তো এখনও আপনারা বাতিল করেন নাই। তো বিএনপির নেতারা তখন হাসতে হাসতে বলতেছে যে আপনারা যখন বিরোধী দলে যাবেন তখন এটা আমরা ব্যবহার করবো না। তো উনি বলতেছে মানে উনি আসলে ব্যবহার করার জন্য বলতেছে, মানে এটা ওই জায়গাটা আমাদের এখানে আছে। রাজনৈতিক সংস্কৃতি আমরা গত 15 বছর যেটি দেখেছি সেই জায়গা থেকে কি পরিবর্তন হয়েছে? আমরা গত 1 মাসের চিত্র যদি দেখি, রাজনৈতিক দলগুলোর যে বাক্য বিনিময়ের ক্ষেত্রে ধরেন বাক্য বিনিময় একেবারে ধরেন মানে বাক্য দিয়ে তো সবটা আসলে হয় না। সংস্কৃতির ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি মনে করি বিএনপি বাংলাদেশের অন্যতম, এখন বাংলাদেশে যারা রাজনৈতিক দল হিসেবে আছে, আওয়ামী লীগ তো আর কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি, অন্যতম পুরনো দল, অন্যতম বড় দল এবং সবচেয়ে দায়িত্বশীল দল, কারণ তারা 2-3বার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। তাদের অনেকগুলো জায়গাতে আসলে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে বাংলাদেশের এই পরিস্থিতি অনেক চেঞ্জ হবে। ধরেন যেই মাত্রায় চাঁদাবাজি ধরেন ছড়িয়ে গেছে সারা দেশব্যাপী, এবং যেই মাত্রায় বিএনপির উপরে অভিযোগ, এই জায়গাটাকে বিএনপিকে সেটেল করতে হবে। শুধু একাই বিএনপি করছে? চাঁদাবাজির ব্যাপারটা কি? চাঁদাবাজি আসলে শক্তির ব্যাপার। চাঁদাবাজির যে ব্যাপার, ধরেন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজির শক্তির ব্যাপার, ওই শক্তি বিএনপি ছাড়া বাংলাদেশে আপাতত কারো নাই।
সেটা আমরা অন্যান্য দলেরও দেখছি, অন্যান্য দলের খুব বেশি নাই, এটা থাকলে ধরেন 1% 2%। প্রধানত বড় যেটা আছে আপনাকে সেটাকে ঠিক করতে হবে, বড়টা ঠিক করলে বাকি ছোটখাটো সমস্যা এমনিতেই ঠিক হয়ে যায়। প্রধানত আসলে বিএনপিকে ধরেন এই জায়গাটা করতে হবে। ধন্যবাদ জনাব আব্দুল ওয়াদুদ ভাই। আপনার কাছে আবার আসতে যে 2 মিনিটের জন্য, আসলে রাজনৈতিক সংস্কৃতি আমরা গত 15 বছর বা তার আগে থেকে আমরা যেমনটা দেখছি সেই জায়গায় কোনো পরিবর্তন দেখছেন? আর আপনারা যে বিভিন্ন অভিযোগ আসছে সেই জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা আসলে কতটা পালন করতে পারছে? আমি যেটা বলবো, রাজনৈতিক দ্বন্দ্বটা রাজনৈতিক সৌন্দর্য, রাজনৈতিক বিরোধী বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য, একে অন্যকে সঠিক লাইনে রাস্তায় আনার গাইডলাইন, ট্যাকে রাখার রাস্তা, ট্যাকে রাখার জন্য দ্বন্দ্ব, এটা হলো রাজনৈতিক দ্বন্দ্ব, যেটা আমাদের দেশের কালচারে ছিল না, নাই। বিশেষ করে আওয়ামী লীগ এসে 15-16 বছরে সেই সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। কিন্তু জুলাই পরবর্তীতে এত রক্তের বিনিময়ে অর্জিত যে গণতন্ত্রের পথ, আমরা এই মানে পথের দিকে যে আমরা আগাচ্ছি, সেখানে আমরা আশা করেছিলাম, আমরা চিন্তা করছি, আমরা চর্চা শুরু করেছি, নিউ জেনারেশন পলিটিক্স, নিউ জেনারেশন রাজনীতি হবে, এখানে দ্বন্দ্ব হবে, তর্ক হবে, কথা হবে, সেখানে থাকবে শালীনতা, সেখানে থাকবে বুদ্ধিভিত্তিক। সেই শালীনতা কি দেখেন এখন? নাই, যেমন নাই। কেন? সেটার জন্য আমি শুরুতে বলেছি, সেটা হলো অন্তত শুধুমাত্র ক্ষমতার মোহে। কেন নাই? যেমন একজন একজনকে চাঁদাবাজ বলছে। এই যে কয়দিন আগে যে মিটফুটের ঘটনা নিয়ে আমরা সবাই নিন্দা করছি। এই নিকৃষ্ট বর্বরতম কাজকে কেউ আমরা মেনে নিতে পারি না। আমরা এটা সরকারের কাছে বিচার চাইবো, আইনের কাছে বিচার চাইবো, আমরা মিছিল করব বা আমরা বিবৃতি দিব, প্রেস রিলিজ দিব, কিন্তু সেখানে একটা রাজনৈতিক দল যেটা সরকারে নাই, বিএনপি, তার দিকে আঙ্গুল তুলে তাকে, তার দলের চেয়ারম্যানকে কটাক্ষ করে, যেটা আমাদের বিগত 30 বছরের রাজনীতিতে যেই ভাষা ব্যবহার হয়নি, শেখ হাসিনার আমলে যে ভাষা ব্যবহার হয়নি, তারেক রহমানকে নিয়ে যে ভাষা তারা ব্যবহার করেছে, বিশেষ করে এনসিপি এবং শিবির, জামাত শিবির, এই বাক্য তো কোনোদিন মেনে নেওয়ার মতো নয়। এটাকেই বলা যায় যে এটাকে রাজনৈতিক সৌন্দর্য থেকে আমরা বেরিয়ে গেছি। এখানে মানে জিনিসটা এরকম হয়ে গেছে। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, আমি বাদ দিলাম, মনে করলাম উনি স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু উনি একজন ফ্রন্ট ফাইটার। সেই মুক্তিযোদ্ধার ছবি পা দিয়ে মারানো, এটা তো শেখ হাসিনার আর শেখ মুজিব আর জিয়াউর রহমান তো এই বর্তমান সময় এক না। দোষ করলে, অপরাধ করলে, ফেসিজম করলে, পেশিবাদ চর্চা করলে হাসিনা করেছে। বিএনপি তো 16 বছর পাওয়ারে নাই, পেশিবাদের চর্চা কিভাবে করবে? বরঞ্চ পেশিবাদের মানে ওরা যে চর্চা করেছে, ওদের যে চরম মূল্য দিতে হচ্ছে, এটা বিএনপি শিখেছে, দেখেছে। আমি আসবো আপনার কাছে এই প্রশ্ন, আমি একটা মিনিট বলে শেষ করি, 1 মিনিটের বেশি নেব না। আমাদের জুলাই পরবর্তীতে আমাদের বাক্য প্রয়োগ, সম্পর্ক সুন্দর করে রাজনৈতিক বুদ্ধিভিত্তিক কথা বলে আমাদেরকে বিরোধিতা করতে হবে, তাহলে ঐক্য হবে। আমি শেষ করি আমার কথাটা। চাঁদাবাজির কথা বলছে যে বিএনপি, কথা আমার ভাই বললো, বিএনপি বলছে এনসিপি করছে, এনসিপি বলছে জামাত করছে। তাহলে দেখা যাচ্ছে যে 3 দলেই যখন বলছে, তাহলে সবাই কম বেশি করছে। এখন মানে টেম্পো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে কে চাঁদাবাজি করছে, সেই চাঁদাবাজি ধর 5,000 টাকা, 10,000 টাকা। আর এই যে বসুন্ধরাকে পাহারা দেওয়ার ইজারাদারি নিয়ে 1000 কোটি টাকার চাঁদাবাজি যে করলো, তারা কারা? তারা জামায়াত এবং এনসিপি। বসুন্ধরার মতো অনেকগুলো কোম্পানিকে মানে পাহারা দেওয়ার ইজারাদারি নিয়েছে 1000 কোটি টাকার বিনিময়ে। কিন্তু বসুন্ধরার আসেন, এরপরে আপনার যে সচিবালয়ে সচিব ভূঁইয়ার পিএ 300 কোটি টাকার মালিক, এপিএস 441 কোটি টাকার মালিক, যেটা দুদুগের মামলা হয়েছে। তাহলে পিএস এর কত, সচিব ভূঁইয়ার কত, নাইদের কত? ধন্যবাদ। আমি একটু বিরতিতে যেতে হবে, এইসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন ভাষা, যেটা আগেও দেখেননি, সেটি নিয়ে কি বলবেন? আর চাঁদাবাজির উত্তর যদি আপনি একটু দেন। একটু বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক, দেশ নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফরিদুল হক, আপনার কাছে আসলে যে প্রশ্নগুলো ছিল সেটি যদি উত্তর দেন। আরেকটা বিষয় হচ্ছে সংস্কার আসলে কতদূর, দেশ কি নির্বাচনমুখী হচ্ছে? আপনারা যেহেতু পদযাত্রা করছেন। জি, মানে আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে আসলে এগুলো তো আসলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তো আসলে আলাদা করে উত্তর দেওয়ার কিছু নেই। প্রথমত হচ্ছে যে
সরকারের সাথে যুক্ত ব্যক্তিবর্গের দুর্নীতির অভিযোগ, এটার ব্যাপারে তো আমাদের দল হিসেবে আমাদের জন্য উত্তর দেওয়া কঠিন এটা। আর যাদের ব্যাপারে অভিযোগ এসেছে অলরেডি তাদের মানে তাদের বিষয়ে দুদক তদন্ত করতেছে। তো এটা আমরা মনে হয় দুদকের হাতে ছেড়ে দিই, এগুলোর মধ্যে আমরা না ঢুকি, এগুলো আমাদের না। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা সরকারের এই ধরনের কার্যক্রমকে মানে এক দুজনের কার্যক্রমকে প্রশ্ন করে এটাকে এনসিপিকে জড়ানোর যে ধরেন একটা প্রচেষ্টা আছে, যেটা দিয়ে এনসিপিকে সরকারি দল টাইপের একটা ট্যাগ দেওয়া ইজি হয় আর কি, এটা একটা করা হয়, এটা খুব একটা কমন ফেনোমেনন তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা আসলে এরকম না, মানে সরকার মানে এনসিপি মোটেই সরকারি কোনো দল না। আর পাশাপাশি যদি সরকারি দল ধরতে হয় তাহলে এখন সবচেয়ে বড় সরকারি দল আসলে বিএনপি। আবার কখনো কখনো সরকার সবচেয়ে বড় বিরোধী দল। আপনার মনে থাকার কথা কয়েকদিন আগে আপনার ধরেন জুলাই ঘোষণাপত্র কিভাবে দেওয়া হবে, কি দেওয়া হবে, এইটা সরকার বিএনপির কাছে দাবি জানাইছে। প্রথম হলো হেডলাইন আছে, এটা আমি আপনাকে দেখাতে পারবো। সরকার বিএনপির কাছে দাবি জানাইছে যে জুলাই ঘোষণাপত্র কিভাবে দেওয়া হবে। বিএনপি বলেছে তারা বিবেচনা করবে। দিস ইজ বাংলাদেশ। এবং আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে ধরেন বাংলাদেশের রাষ্ট্রের আইন মানে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উনি বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করে একদিন পরে গিয়ে উনি ওই পদে বসেছেন। পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনি খবর নেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় যে কোর্টগুলোতে পিপি এপিপি নিয়োগ দেওয়া হয়েছে কাদের লোক। এখন ওই প্রশ্নটা যখন করা হয় তখন বলা যে যারা 15 বছর 16 বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্য শিকার হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আসলে তারা বিএনপির লোক। মানে যখন ওই প্রশ্নটা করা হয় তখন হচ্ছে বিএনপির লোক, কারণ অন্য রাজনৈতিক দলের তো এত লোকই নেই। জামাতের হয়তো বা কিছু লোকজন আছে, আর এনসিপির তো প্রশ্নই আসে না। এনসিপি তো প্রধানত ছাত্রদের দল, তারা লোক পাবে কই, তাদের এগুলো ছিল না। কিংবা ধরেন ডিসিএসপি কারা নিয়োগ দিছে, কোথায় আছে। সো এটা নিয়ে অসুবিধা নেই, এটা নিয়ে আমি বলছি যে এটা নিয়ে তেমন কোনো অসুবিধা নাই। কিন্তু এই বিতর্কটা আসলে আমাদের বারবার তুলে যেটা হয় যে দায়টা আমাদের না, সেই দায়টা আমাদের কাঁধে দিলে যেটা হয় যে এটাতে খুব একটা লাভ হয় না। বাংলাদেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। আমাদের যেটা হচ্ছে গিয়া এই চাঁদাবাজি সহ অন্য যে সংকটগুলো আছে সবাইকে আমি মনে করি যৌক্তিকভাবে এটাকে প্রথমত স্বীকার করা দরকার। এটা আছে, এটা হচ্ছে, মানে আমরা সবাই খুব ভালোভাবে বুঝি যে বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম, এই পলিটিক্যাল সিস্টেমে রাজনীতি করতে আসে একটা বড় অংশের মানুষ হচ্ছে পয়সা কামানোর জন্য। তো রাজনীতিতে যে পয়সা কামানোর যে সিস্টেমটা, এটা কোত্থেকে পয়সাটা হয়, এটা পুরনো রাজনীতি যারা করেন তা ওনারা খুব ভালোভাবে জানেন যে চাঁদাবাজি থেকে কিভাবে পয়সাটা কামানো হয়, টেন্ডারবাজি থেকে কিভাবে পয়সাটা কামানো হয়, কিভাবে ধরেন মনে করেন কুইক রেন্টাল বানায়া ধরেন বসায় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসায় আওয়ামী লীগের এমপি এবং ব্যবসায়ীদেরকে শেখ হাসিনা কীভাবে আইন করে হাজার কোটি টাকা দিয়েছিল। এই প্রসেসগুলো কিন্তু ওনারা ভালোভাবে আমাদের থেকে জানেন, এই প্রসেসটা ওনারা আমাদের থেকে ভালোভাবে জানেন। আমাদের সবারই আসলে একত্রে এই প্রসেসটা বন্ধ করা দরকার, যে রাজনীতি করে মানুষের পয়সা এইভাবে লুটপাট করে পকেটে নেওয়া যাবে না, এই সিস্টেমটা বন্ধ করতে হবে। ওইটাই আসলে ফ্যাসিবাদের বীজটা হচ্ছে ওইখানে, যে আপনার রাজনীতি করে এখান থেকে লুট করে হাজার কোটি টাকা নিয়ে যাওয়া যায় এবং এটার একটা বড় অংশ বিদেশে পাচার করে ফেলা যায়। এবং যখন ধরেন ক্ষমতা পড়ে যাবে এরকম এক পরিস্থিতি তৈরি হয়, আস্তে করে সব নেতারা বিদেশে চলে যায় এবং এর কেউ ধরা পড়ে না। বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তাকে নিয়ে যে অশালীন স্লোগান বা বক্তব্য দেয়, এটা নিয়ে আসলে কি বলবেন? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এটা আমাদের দল থেকে এইভাবে দেওয়া হয়েছে। এটা প্রধানত আসলে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসনাত সাজিদের ভিডিও আছে। না হাসান সাজিদটা কোনো মানে অশ্লীল স্লোগান দিয়েছে এটা আমার জানা নেই, এরকম কিছু না। এটা একদম লাইভ ভিডিও, এটা আমার জানা নেই। এটা কারণ ওনারা পদযাত্রার মধ্যে ছিলেন, পদযাত্রার মধ্যে এই ঘটনাটা যখন ঘটতেছে তখন আমিও পদযাত্রার মধ্যে ছিলাম। এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই, এটা আবার আমি আপনাকে দেখার অনুরোধ করব। আর উনি আরেকটা জিনিস যেটা বললেন যে জিয়াউর রহমান সাহেবের ছবির যে ব্যাপারটা, এটা পুরনো একটা ছবি, আমার যতটুকু আমি খবর পেয়েছি এটা একটা পুরনো ছবি, এটা এইবার ঘটছে এরকম না, কিন্তু এবার ঘটলেও এটা খুব বাজে জিনিস। তবে আরেকটা ব্যাপার কিন্তু আছে, মানে অন্য দিক থেকে যদি আমরা দেখি, মানে গণতান্ত্রিক রাষ্ট্রে ধরেন একদম সর্বোচ্চ ক্ষমতায় যারা থাকবেন তাদেরকে নিয়ে ট্রল করা, তাদেরকে ধরেন গালি দেওয়া, তাদের ছবিকে আপনার ধরেন ট্রল করা। ধরেন ট্রাম্পের ছবি আন্ডারওয়্যারের ভিতরে থাকতো যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। সো এইটাও আবার ধরেন আরেক ধরনের মানে কালচারাল বই প্রকাশ, ডেমোক্রেসি এক ধরনের বই। ধরেন ক্ষমতাহীন মানুষের তো গালি দেওয়া ছাড়া আর কিছু নাই, ক্ষমতাবান মানুষের কাছে তো পুরো পৃথিবী আছে, কিন্তু ক্ষমতাহীন মানুষের কাছে তো গালি দেওয়া ছাড়া কিছু নাই, তাহলে তারা আপনি গালিটুকু দিতে দেন।
এটাকে আপনি ধরে নিয়ে করেন না। এটাকে বাধা দিলে যেটা হয় যে কার্ড তৈরি হয়, যে তখন যেটা হবে যে ধরেন আর এক দল মানুষ এসে যিনি তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, ভালোবাসেন, কিংবা পছন্দ ভালোবাসার নামে উনি এসে কি করবে, ওই সাধারণ মানুষের উপরে মামলা করবে, মামলা করে এখানে একটা মামলা বাণিজ্য তৈরি হবে। দেশ কি নির্বাচনমুখী হচ্ছে? জি, দেশ নির্বাচনমুখী তো সবসময় আছে। দেশ তো নির্বাচনের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদেই ব্যবস্থা বিলোপের যে কার্যক্রম আমরা শুরু করেছি, এইটা আসলে আমাদের প্রধান প্রশ্ন হওয়া দরকার। মানে ধরেন নির্বাচন তো আপনি একটা কালকেই দিয়ে দিতে পারেন, কিন্তু বাংলাদেশের যে সিস্টেম এখন বহাল আছে, এই সিস্টেমে তো ধরেন বাংলাদেশের এই সিস্টেমে আপনি নির্বাচন দিলে আগামীকালকে যে প্রধানমন্ত্রী হবেন তার হাতে সকল ক্ষমতা থাকবে, এবং উনি চাইলে 6 মিনিটে এইখানে একটা সংশোধনী করে বাকশাল আবার প্রতিষ্ঠা করে ফেলতে পারবে, কিংবা একটা পঞ্চদশ সংশোধনী করে ফেলতে পারবে, কিংবা একটা চতুর্দশ সংশোধনী করতে পারবে। প্রক্রিয়া কতদূর, অগ্রগতি কতটুকু? সংস্কার প্রক্রিয়া চলতেছে, টেবিলে আছে। জুলাই সনদের জন্য সন্তোষজনক না, কারণ আমরা দেখছি যে মৌলিক সংস্কার প্রশ্নে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল একমত হচ্ছে না। মানে ধন্যবাদ। জি, জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া কি উত্তর দিবেন আসলে? না, আমি এই বিষয়ে দুইটা কথা বলবো। যেমন চাঁদাবাজির প্রসঙ্গে যদি বলি, এটা কিন্তু আছে, আমি আমার ছোট ভাইয়ের সাথে একমত। কারণ আমি বলছি জামাত ইসলাম চাঁদাবাজি করছে, জামাত ইসলাম বলছে বিএনপি করছে, আর আবার আমি বলছি বা আরেকজন বলছে এনসিপি চাঁদাবাজি করছে। তাহলে নিশ্চয়ই এর সত্যতা আছে, সবাই কিছু না কিছু করছে। কিভাবে করছে এর দুটা পার্থক্য আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ যে প্রক্রিয়া করেছে ওটা এক স্টাইল, আর এখন বিএনপি জামাত বা অন্যান্য দল যেটা করে সেটা আরেকটা স্টাইল। স্টাইলটা কি? আমরা যে দল চালাই, সংগঠন চালাই, আমরা যে মিটিং করি, মিছিল করি, আমরা যে আমাদের আহত নিহত রোগীদেরকে দেখি, আমাদের লোকজনকে প্রোভাইড করার চেষ্টা করি, কোথায় করি, আমাদের বাপের বাড়ির টাকা যাই পারি, বাপের টাকা যাই পারি তাই দিই, এর বাইরে আমরা কিন্তু বিভিন্ন জনের সহায়তা নিই। এটাকে চাঁদাবাজিও বলা যেতে পারে, এটাকে আপনি ডোনেশনও বলতে পারেন। এখন যেমন ধরেন জামাত ইসলাম চাঁদা উঠায় রসিদ দিয়ে, কি নাম, বায়তুল মাল রসিদ দিয়ে উঠায় বলে তারা চাঁদাবাজ না, আর রসিদ ছাড়া উঠায় সেটা হলো চাঁদাবাজ। ব্যাপারটা এরকম। এখন কালকে যে গোপালগঞ্জে যে মিটিং করলো, ধরেন এখন যে বিভিন্ন জায়গায় মিটিং করতেছে এনসিপি, মনে করেন অনেক টাকা খরচ হয়েছে না, এতগুলা গাড়ি গিয়েছে, এতগুলা গাড়ির সাথে এতগুলো মানুষ গেছে, খাওয়া দাওয়া যাতায়াত তেল, এগুলো কি এমনি এমনি আসছে? এরা ছাত্র মানুষ টাকা কোথায় পায়? নিশ্চয়ই তারা কোথাও না কোথাও থেকে ডোনেশন নিয়েছে। এটা তো দিস ইজ চাঁদা। আমরা যে বড় বড় মিটিং করি, এক একটা মিটিং পল্টনে করতাম, যখন আমরা দেখা গেছে তো অনেক টাকা খরচ হতো। আওয়ামী লীগে একটা মিটিং করলে, সরোয়ার্দিতে মিটিং করলে 5 কোটি টাকা খরচ হতো, বিএনপি একটা মিটিং করলে দেখা গেলো 5-10 লাখ টাকা খরচ হতো। তো এটা আমরা নিশ্চয়ই ডোনেশন নিয়েছি। এই ডোনেশনটাকে যদি আপনার চাঁদাবাজি বলেন তাহলে এটা ভুল ব্যাখ্যা হবে। যেমন আমার এলাকায় 4টা সশস্ত্র গ্রুপ আছে, তারা বছরে 8,000 কোটি টাকা চাঁদাবাজি করে পার্বত্য অঞ্চলে, কিন্তু তারা রসিদ দিয়ে করে, রসিদ একদম টোকেন, বাৎসরিক টোকেন। একটা ট্রাক চলবে, মোটর বাইক চলবে, টোকেন দিয়ে রাখবে, 1 বছরের মেয়াদ দেওয়া হলো, মানে এটার অর্থ হলো পেমেন্ট হয়ে গেছে, টোকেন দিয়ে দেওয়া হলো। একটা উন্নয়নের কাজের জন্য রড যাচ্ছে, সিমেন্ট যাচ্ছে, রাস্তায় কিন্তু চাঁদা উঠে যাচ্ছে, স্লিপ দিয়ে উঠে ফেলতে। কারণ পথে যদি আবার কেউ ধরে তাহলে ওই স্লিপটাই দেখাবে যে আমি পিছনের রাস্তা দিয়ে আসছি। চাঁদা দিয়ে আমার জেলা 8,000, পার্বত্য অঞ্চলে 8,000 কোটি টাকা চাঁদাবাজি করে সশস্ত্র গ্রুপগুলো রসিদ দিয়ে। তাহলে আপনি রসিদ দিলে সেটা যদি বৈধ হয়ে যায়, আর রসিদ ছাড়া ডোনেশন কেউ দিলে সেটা যদি বিএনপির চাঁদাবাজি হয়ে যায়, তো এটা ঠিক হবে না। বা এনসিপি তো রসিদ দেয় না, এখনও দেওয়া শুরু করে নাই, রসিদ দেয় না, বিএনপি রসিদ দেয় না। আমরা তো মানুষের সহযোগিতা নিয়ে কাজটা করি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। আমি সাম্প্রতিক গতকালকে আমি নিউজ পেলাম যে আমার জেলার 2টা ছেলে, একজন টমটম চালকের ছেলে, একজন রিক্সা চালকের ছেলে A+ পেয়েছে। এই ছেলেগুলার খাওয়ার তো অবস্থা নাই, তারা কিন্তু পরবর্তী SSC-তে পড়ার সুযোগ নেই। আমরা বিএনপির পক্ষ থেকে 2 জনেরই আগামী শিক্ষার দায়িত্ব নিয়েছি। আজকে আমার এলাকায় সশস্ত্র গ্রুপের দ্বারা একজন মাদ্রাসার ছাত্র মারা গেছে, একজন উপজাতীয় ত্রিপুরা মেয়ে বিষ খেয়ে মৃত্যুর পথযাত্রী। আমরা কি করলাম, ওই 2 জন ছাত্র শিক্ষার যেমন দায়িত্ব নিলাম, পাশাপাশি ওই উপজাতীয় মেয়েটাকে আমরা 1 লক্ষ টাকা, আর যে ছেলেটাকে মারা গেল মাদ্রাসার ছাত্র
তার পরিবারকে 1 লক্ষ টাকা। বিএনপির পক্ষ থেকে একদিনে 4 লক্ষ টাকা আমরা খরচ শেষ করতে হবে। কোত্থেকে? আমার পকেট থেকে 4 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নাই, আমরা 10 ভাই মিলে দিয়েছি এবং আগামীতে যে এদের পড়াশোনার ব্যয়ভার বহন করব আমরা 10 ভাই মিলেই করব। এটাকে যদি আপনারা চাঁদাবাজি বলেন কিছু করার নাই। ধন্যবাদ। তাহলে সমাজে ভালো কিছু কাজ করা যাবে। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং ফরিদুল হক দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচন কমিশন নৌকা প্রতীক থাকা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজনৈতিক অস্থিরতা নাকি আইন শৃঙ্খলার অবনতি, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আলোচনা এবং বিশ্লেষণের জন্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমার সঙ্গে যুক্ত হবেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে আসি। আমরা দেখলাম যে কয়েক হাজার আহত, সহস্রাধিক প্রাণের বিনিময়ে যে অভ্যুত্থান, গণতন্ত্রের পথে উত্তরণ, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গতকাল গোপালগঞ্জে একটি রণক্ষেত্র পরিস্থিতি লক্ষ্য করেছে। আসলে কোন পথে যাচ্ছে? রাজনৈতিক অস্থিরতা দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি কতটা দেখছেন আসলে? হ্যাঁ, অস্থিরতার দিকে যাচ্ছে। এই অস্থিরতাটা ইলেকশনের জন্য হুমকি। অস্থিরতাটা না হওয়াটাই জাতির জন্য, আমাদের জন্য কাম্য। কারণ আমরা সবাই একটা সহসা একটা নির্বাচন চাই, যে নির্বাচনের জন্য আজকে 16 বছর আমরা লড়াই করছি, যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। এবং সেই নির্বাচনটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হওয়া জরুরি। এই অবস্থায় গতকালকের ঘটনাসহ ইতিমধ্যে যে সকল রাজনৈতিক দলের পরস্পর বিরোধী বক্তব্য, কথাবার্তা, কর্মকাণ্ড, কর্মসূচি, এতে করে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো কালকের যে গোপালগঞ্জের কথা বললেন সেটা অত্যন্ত দুঃখজনক। সেটা একটি পতিত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা তারা এনসিপির উপর হামলা করেছে। এটা আমরা নিন্দা জানাই এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে কোনো উপায়ে এদের শাস্তি আওতায় এদেরকে আনতে হবে, আনা দরকার। কারণ ফ্যাসিস্ট হারিয়ে গেছে। ফ্যাসিস্টরা কালকে জানান দিল যে না, আমরা আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করব, এমনটাই তারা জানান দিল। এখানে হয়তো একটু আমাদের রাজনৈতিক দলগুলোর বা এনসিপির একটু কৌশলগত ভুল থাকতে পারে। যেমন সম্ভবত গতকালকে রংপুরের যে আবু সাইদ হত্যা হয়েছিল নৃশংসভাবে, রংপুরে প্রোগ্রামটা হলে বেশি ভালো হতো। আর এখানে যে আপনার গোপালগঞ্জে যে যাবে, এটার একটা ভুল ব্যাখ্যা প্রচার হয়েছে, অপব্যাখ্যা হয়েছে, অপপ্রচার হয়েছে। যেটা আমি আরও প্রায় 15-20 দিন আগে শেখ হাসিনার একটা অডিও অথবা একটা লিঙ্কে আমি জানতে পারলাম, শেখ হাসিনা এমন একটা নির্দেশ দিয়েছে যে তোমরা সবাই গোপালগঞ্জে সমবেত হও, সেখানে তোমরা ওদেরকে প্রতিরোধ করো। এটা প্রশাসন, গোয়েন্দা এবং এনসিপি সবারই জানা দরকার ছিল। তাদের মধ্যে ভুল ব্যাখ্যাটা ছিল এটা যে গোপালগঞ্জে মানে এনসিপি গেলে এনসিপির লোকজন সেখানে শেখ মুজিবুর রহমানের কবরের স্থাপনা নষ্ট করতে পারে, নষ্ট করার সম্ভাবনা আছে, এরকম একটা কথা গুঞ্জন ছিল, অনলাইন সহ বিভিন্ন জায়গায় ছিল। এবং সেটারই প্রেক্ষিতে শেখ হাসিনা কিন্তু একটা মেসেজ দিয়েছে যে তোমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নাও। তো এই যে গুঞ্জনটা আসলো, এনসিপি তো গেছে স্বাভাবিকভাবে, আমরা যেটা দেখলাম বুঝলাম, এনসিপি তো গেছে সমাবেশ করার জন্য। তারা সমাবেশ করে ফিরে আসার সময় কিন্তু হামলাটা হলো। যদি এনসিপির এমন কোনো খারাপ উদ্দেশ্য থাকতো
তাহলে তো তারা সমাবেশ শেষ করে ফিরে আসতো না। তারা নিশ্চয়ই কবরের শেখ সাহেবের কবরের স্থাপনার দিকে যেত, সেদিকে তো তারা যায়নি। তারা তো গাড়িতে উঠেই তারা ব্যাক করছে। ওই অবস্থায় কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা, ফ্যাসিস্টের দোসররা হামলা করেছে। এখানে আমাদেরকে আরও মনে রাখতে হবে, প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টের লোকেরা বসে আছে সর্বত্র। এটা গ্রামের চৌকিদার থেকে শুরু করে আপনি সচিব পর্যন্ত বা বিভিন্ন বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধান পর্যন্ত সবাই কিন্তু আওয়ামী লীগের লোক। তারা এখন হয়তো চুপ মেরে মুখে কুলু পেটে বসে আছে, তো হৃদয়ে মননে তারা তো শেখ হাসিনাকে জপছে। কারণ শেখ হাসিনার আমলেই তারা অবৈধভাবে অনেক সুযোগ সুবিধা, প্রমোশন এবং পদায়ন হয়েছে তাদের, যার জন্য তারা ভাবছে যে পরবর্তী সরকার আসলে সেই সরকারের সময় তাদের হয়তো এসবগুলোর হিসাব নিকাশ হবে। যে কারণে তারা এখন অস্থিতিশীল করতে চাচ্ছে দেশকে। এবং কালকের এই ঘটনায় শুধু আমি বলবো, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সন্ত্রাসীরা করেছে তা না, এখানে প্রশাসনের লোকজনেরও দায় থাকতে পারে। বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় থাকা দরকার ছিল। কি ঘটতে পারে গোপালগঞ্জে, তাহলে ওইভাবেই একটা প্রিভেন্টিভ প্রিপারেশন রাখা উচিত ছিল। আগের থেকে যাতে ওরা জড়ো হতে না পারে, আওয়ামী সন্ত্রাসীরা যাতে একত্রিত হতে না পারে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলবেন? যে এই যে পরিস্থিতি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে গোপালগঞ্জে হামলার বিষয়ে কোনো তথ্য, গোয়েন্দা তথ্য ছিল না। তাহলে গোয়েন্দা তথ্যটা, এটা তো একটা ব্যর্থতা। এমন একটা সেন্সিটিভ জায়গা, সেন্সিটিভ পরিস্থিতি, যেখানে এর আগে আর্মি গাড়ি পুড়িয়ে দিয়েছে, এর আগে আর্মির সাথে গণ্ডগোল আছে, তাহলে সেই জায়গাটা তো গোয়েন্দা বাহিনী এটাতে সেন্সিটিভলি চিন্তা করা উচিত ছিল। তাহলে আগের দিন থেকে বা দুদিন আগ থেকে প্রশাসনের প্রস্তুতি থাকা উচিত ছিল, যে যাতে করে আওয়ামী ক্যাডার, আওয়ামী সন্ত্রাসীরা ওখানে জড়ো হতে না পারে। এর আগে আমরা লক্ষ্য করেছি আপনাদের কৃষক দলের একজনের উপর আসলে হামলা হয়েছিল। হ্যাঁ, আমাদের কৃষক দলের নেতার উপরে হামলা হয়েছে। সেটা আমরা হয়তো বিক্ষিপ্ত একটা ছোট ঘটনা ধরলাম, সেটা হয়তো প্রশাসনের তো থাকেই, হয়তো বা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, প্রশাসন বা গোয়েন্দারা কীভাবে জানবে। যেহেতু কালকের বিষয়টা আলাদা, কালকের বিষয়টা এরা যাবে এবং সেখানে একটা গুঞ্জন আছে, তাহলে গোয়েন্দারা কিসের গোয়েন্দাগিরি? তারা তো গোয়েন্দাগিরি করছে অন্য জায়গায়। আপনি কি করছেন, আপনি কোথায় কি মানে কথা বলছেন, আপনি কি কাজ করছেন, কোথায় 50 টাকা, 100 টাকা, 5000 টাকা চাঁদাবাজি হচ্ছে, এগুলো নিয়ে গোয়েন্দারা খুব ব্যস্ত। কোথায় কোন আওয়ামী লীগ কার জমি 15 বছর আগে দখল করেছিল সেটা উদ্ধার করতে গেলে সেটা নিয়ে গোয়েন্দারা তৎপর। আওয়ামী লীগ কোথায় কার দোকান 15 বছর আগে দখল করেছিল, সেটার এখন প্রকৃত মালিক, সেটা বিএনপি হোক বা অন্য দলের হোক, তারা যদি সেই দোকান পুনরুদ্ধার করতে যায়, বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোকান দখল করতে গেছে। দোকানটা কিন্তু 15 বছর আগেই কিন্তু প্রতিষ্ঠানটা, ব্যবসাটা, জমিটা ছিল কিন্তু ওই ব্যক্তির, সেটা বিএনপির হোক বা অন্য কোনো নিরীহ লোক হোক। তারা এখন সেটা দখল নিতে গেলেই সেদিকে কিন্তু গোয়েন্দারা খুব নজরদারি করছে। কিন্তু এত বড় একটা ঘটনা, গোপালগঞ্জে একটা মুভ হচ্ছে, একটা সমাবেশ হবে, একটা সেন্সিটিভ টাইম, দেশের পরিস্থিতিও ভালো না, ফ্যাসিস্টের বিষয়টাও তো মাথা রাখা দরকার ছিল। তাদের সাথে দেশি বিদেশি বিভিন্ন শক্তি এই ফ্যাসিস্টকে সাহায্য করছে, সহযোগিতা করছে। তাহলে সে অবস্থায় এনসিপি সেখানে যাওয়ার পরে কি করতে পারে, সেটাকে গোয়েন্দাদের নজরদারিতে নেওয়া উচিত ছিল অন্তত 20 দিন আগে, 15 দিন আগে, যেহেতু কর্মসূচির আগেই থ্রো করা হয়েছে। অন্তত আমি মনে করি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যদি দুদিন 3 দিন আগে যদি প্রিপারেশন নিত যে গোপালগঞ্জে কোনো আওয়ামী সন্ত্রাসী ঢুকতে পারবে না, নিষিদ্ধ ছাত্রলীগ ঢুকতে পারবে না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রলীগ সেখানে সমবেত হয়েছে, সমবেত এনসিপির উপর হামলা করেছে। এটা এনসিপির উপরে শুধু হামলা করে না, এটা বিএনপির উপর হামলা করেছে, এটা গণতন্ত্রের উপর হামলা করেছে, এটা সকল রাজনৈতিক সুস্থ ধারা রাজনৈতিক দলগুলোর উপর হামলা করেছে, এটা জুলাইয়ের উপর হামলা করেছে, জুলাইকে আঘাত করেছে। এই জুলাইকে আঘাত করার দুঃসাহস আওয়ামী লীগ তো আগামী 50 বছরও পাওয়ার কথা না।
এই যে 50 বছর জুলাইয়ের উপরে আঘাত করার সাহস পাওয়ার কথা না, সেটা কেন পেল? এই দায়টা আসলে কার? এই দায়টা আমি বলবো প্রথমত হলো গোয়েন্দা সংস্থার এবং প্রশাসনের। দ্বিতীয়ত এই দায়টার ভাগ এনসিপিকেও নিতে হবে, কারণ এনসিপি খুব পরিকল্পিতভাবে সেখানে যাওয়া উচিত ছিল। তাদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো অনলাইন সহ বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে, হাসিনা পর্যন্ত নোটিশ হয়েছে যে তারা গিয়ে শেখ সাহেবের কবর ভাঙবে। এই যে মিথ্যা প্রচারটা হলো, এই প্রচার থেকে মানে ব্যাখ্যা করে দেওয়া উচিত ছিল যে না, আমরা কারো কিছু ভাঙতে হবে এবং নষ্ট করতে যাচ্ছি না, আমরা জনসেবা করতে যাচ্ছি। এখানে এনসিবি এবং প্রশাসন, গোয়েন্দা সবারই দায় আছে। ধন্যবাদ। আমি একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। কয়েক হাজার আহত, সহস্রাধিক প্রাণের বিনিময়ে যে গণ অভ্যুত্থান, তার এক বছরের মাথায় আমরা লক্ষ্য করলাম যে গোপালগঞ্জে আপনাদের এই দল এনসিপির উপর একটা হামলার ঘটনা ঘটেছে। সেখানে কারফিউ জারি করতে হয়েছে। আজকে এখনো কারফিউ ঠিক 6টা পর্যন্তই ছিল। কি বলবেন আসলে এখানে ব্যর্থতা বা দায়ের জায়গা আসলে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত শ্রদ্ধেয় সহ-আলোচক, দর্শকদেরকে শুভেচ্ছা। মানে উনি যেটা বলছিলেন ওইটাই, মানে এর বাইরে খুব নেই। মানে প্রধানত এখানে দায়টা হচ্ছে গোয়েন্দা সংস্থার। আমাদের এই কর্মসূচিটা আমরা ঘোষণা করেছি গত 29শে জুন আমরা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছি, এবং আমরা মানে কোথায় কখন যাব এটার একটা রোডম্যাপ আমাদের আগেই করা। তো 16 তারিখে গোপালগঞ্জ আমাদের যাওয়া এবং 16 তারিখে একটা পথসভা করা, এটা আমাদের অনেক পূর্ব ঘোষিত কর্মসূচি। এবং আমাদের যে কর্মসূচি এখানে স্পষ্ট ছিল যে আমরা গোপালগঞ্জ শহরে একটা পথসভা এবং পদযাত্রা যদি সম্ভব হয় এটা করব, পরিস্থিতির উপরে নির্ভর করে। তো সেখানে টুঙ্গিপাড়া যাওয়ার কোনো ধরনের কোনো কথা কিংবা কোনো ধরনের কোনো ইঙ্গিত কখনোই কেউ আমাদের দেয়নি। এটা পুরোপুরি একটা গুজব। এই গুজব, এবং আমাদের মানে যে অফিসিয়াল যে বিবৃতিগুলো, অফিসিয়াল যে ইয়েগুলো, সেখানে পরিষ্কারভাবে এটা বলা ছিল যে আমরা গোপালগঞ্জ শহরে কর্মসূচিটা করব। তো এখন টুঙ্গিপাড়ার যে ব্যাপারটা যেখান থেকে এসেছে, এটা আগেও হয়েছে এর আগে। এটা কিন্তু এবারই প্রথম ঘটেছে, এটা না, এটা আগেও হয়েছে সম্ভবত। আমার আমার ডেটটা মনে নেই, কিন্তু স্বেচ্ছাসেবক দলের সভাপতি অথবা সেক্রেটারি SM জিলানি, ওনার বাড়ি কোটালীপাড়াতে, আমার যতটুকু জানা আছে ওনার বাড়ি কোটালীপাড়াতে। উনি নিজের মানে গোপালগঞ্জ শহর কিংবা ওই পাশে কোথাও একটা কর্মসূচি করে উনি নিজের বাড়িতে যাচ্ছিলেন। উনি দীর্ঘ সময় বাড়িতে যেতে পারতেন না, প্রায় 12 বছর পরে উনি ওনার বাবার কবর জিয়ারত করতে বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় কিন্তু এরকম একটা গুজব ছড়িয়ে ওনার বহরের উপরে হামলা করা হয়। হামলা করে উনি সহ অনেককেই আহত করা হয়, এবং সম্ভবত তখন একজন নিহত হন। হ্যাঁ, ওই ওনার বহরের একজন নিহত হন। এরকম একটা ঘটনা ওই সময় ঘটে। তার মানে গোপালগঞ্জের জন্য এইটা একটা খুব কমন গুজব। তো গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের এই জিনিসগুলো পরিষ্কারভাবে জানার কথা। প্রশাসন চাইলেই এটা ওই এলাকাতে মাইকিং করে মসজিদগুলোতে বলে এটা পরিষ্কারভাবে বলতে পারতো যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে না, এখানে প্রশাসন সজাগ আছে, এইটা ওরা আসবে এবং ওনারা হচ্ছে গিয়ে গোপালগঞ্জ শহরেই প্রোগ্রাম করবে। এবং গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়ার শেখ সাহেবের মাজারের দূরত্ব সম্ভবত 20-25 কিলোমিটার সম্ভব, এবং এটা রুটটাও আলাদা। মানে আমাদের বহরটা যেদিক থেকে এসছে এবং ওইটার রুটটাও আলাদা। সো ওইদিকে যাওয়ার কোনো আসলে প্রশ্নই নেই, এবং আমাদের ওইটা শেষ করে আমাদের মাদারীপুরে চলে যাওয়ার কথা। তো ওই রুটের মধ্যে ওইটা পড়ে না। অতএব এই পুরো জিনিসটাই না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই গুজবের যে কথাটা আসলে বলা হচ্ছে, ব্যাপারটা এটা আসলে উসিলা। জিনিসটা এরকম না যে এখানে ওই মাজার পাহারা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত ছিল, বিষয়টা এরকম না। এখানে যারা জড়ো হয়েছে এরা মূলত আওয়ামী লীগের সন্ত্রাসী, এবং এই সন্ত্রাসীরা গোপালগঞ্জের তো বটেই, সারা বাংলাদেশ থেকে যারা পলাতক সন্ত্রাসী, এর আগে থেকে কিছু মানুষ ওইখানে আশ্রয় নিয়েছিল, এবং বহু মানুষ হচ্ছে যে আপনার ধরেন এই গত এক সপ্তাহে তারা ওইখানে জড়ো হয়েছে। এমন ধরেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি, তাকে ওইখানে অস্ত্র হাতে দেখা গেছে। এই ধরনের মানে বিভিন্ন জায়গার সন্ত্রাসীরা যারা পলাতক এবং প্রত্যেকের বিরুদ্ধে ডজন খানেকের উপরে মামলা আছে, তারা ওইখানে গিয়ে জড়ো হয়েছে। তো এইখানে এইরকম একটা ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে, এটা খুব সিম্পলি গোয়েন্দা নেটওয়ার্কের জানার কথা। কিন্তু গোয়েন্দা তৎপরতা এখানে পুরোপুরি আসলে মানে অকার্যকর ছিল, কিংবা অকার্যকর করে রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। গোয়েন্দারা জানে না ব্যাপারটা এরকম না। মানে আমরা মনে করেন কোথাও এক জায়গায় যে কফি খেতে বসলে যে ডিজিএফের লোক চলে আসে, আর এখানে এত বড় ঘটনা ঘটতেছে, এত সন্ত্রাসীরা জড়ো হয়েছে, এইটা গোয়েন্দা সংস্থা জানে না। মোটেই ব্যাপারটা এরকম না। গোয়েন্দা সংস্থা এটা ইচ্ছাকৃতভাবে, আমরা মনে করি যে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা ঘটতে দিয়েছে তারা।
মানে এখানে একটা কেওয়াস যাতে তৈরি হয়, একটা কেওয়াটিক সিচুয়েশন যাতে তৈরি হয়, এইটার পেছনে আসলে কারা ওইখানে দায়িত্বে ছিল, এইটা আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে যারা এখানে দায়িত্বে ছিল তাদের ব্যাপারে আসলে নজরদারি করা, তাদের ব্যাপারে আসলে গোয়েন্দা রিপোর্ট নেওয়া, যে তারা কেন এখানে ইনঅ্যাক্টিভ থাকলো। আমি আসবো আপনার কাছে, আমি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধানের ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন।